আমাদের ঈদ তো আসলে সিনেমা হলে হলে কেটে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর আমার মাথায় প্রথম মনে হলো যে আচ্ছা আমি সাংবাদিক না, আমি ফিল্ম মেকার হব। আমি কখনোই সামনে আসতে চাইনি আর কি। আমি এমন কিছু বানাতে চাই না যেটা মানুষকে আনকমফোর্টেবল করে তুলবে আর কি। সবাই এখানে এত চমৎকার অভিনয় করেছে, এটা শুধু আমার কথা, এটা মোশাররফ ভাই বলেছে। আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একটা সিনেমা নিয়ে আলোচনা করব যে সিনেমাটা আমি নিজেও দেখিনি। তো এই বিষয়টা শুনলে যে কোনো নির্মাতার মন খারাপ হওয়া উচিত, কিন্তু আজ আমাদের সাথে যিনি আছেন তার মন খারাপ হবে না, কারণ এই সিনেমাটা মুক্তির পর থেকে হাউসফুল, আমরা কেউ টিকিট পাচ্ছি না, এই ধরনের অনেক অভিযোগ আমরা আশপাশ থেকে শুনছি। সেই সিনেমা, ঈদের সেই বিশেষ সিনেমাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ আমাদের বণিক বার্তা স্টুডিওতে আছেন পরিচালক তানিম নূর। এর আগের উৎসবে, ঈদের উৎসবে তার উৎসব সিনেমা দিয়ে আমরা মোটামুটি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, একটা নস্টালজিয়ার মধ্যে চলে গিয়েছিলাম। একইভাবে এই ঈদেও বনলতা এক্সপ্রেস আমাদেরকে একটা নস্টালজিয়ার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমরা সেই সিনেমা নিয়ে আলোচনা করব। আপনাকে বণিক বার্তা স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ভাইয়া, এই যে আমি অভিযোগ করলাম যে টিকিট আমি নিজে পাইনি, আমি নিজে দেখিনি, নিশ্চয়ই অনেক জায়গা থেকে এরকম খবর আপনি জি জি পাচ্ছেন, জি, অনুভূতিটা কেমন? এটা মধুর অনুভূতি অবশ্যই, নিশ্চিতভাবেই। আমরা তো উৎসবে আপনার একটা প্যাটার্নের সাথে আমরা পরিচিত হয়েছি। বেসিক্যালি আমরা দেখলাম যে আপনি একটু পরিবার নিয়ে যেন দেখা যায় এ ধরনের সিনেমা, এ ধরনের গল্প আপনি নির্বাচন করছেন। এটা মানে এই ধরনের গল্প কেন নির্বাচন করছেন? এটা যখন আমি প্রথমে উৎসব বানালাম, তো তখন আসলে আমার মনে হয়েছিল যে তখন যেরকম ছবি হচ্ছিল, আমার মনে হয়েছিল যে আমিও এরকম একটা ছবি বানাই যেটা ফ্যামিলি নিয়ে দেখা যায়। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার ফ্যামিলির সাথে অনেক ছবি সিনেমা হলে দেখেছি। শ্যামলীতে আমার জন্ম, সেখানে শ্যামলী সিনেমা হলে, বা পরবর্তীতে মধুমিতা সিনেমা হলে, বা এরপরে তো স্টার সিনেপ্লেক্স হলো সেখানে। তো সেই জায়গা থেকেই আসলে, এবং মাঝখানে আমার মনে হচ্ছিল যে অনেক বেশ সংকট আছে আর কি, অনেক ছবি হচ্ছে কিন্তু সেগুলোতে হয়তো ভায়োলেন্স বা অনেক বেশি, হয়তো ফ্যামিলি অডিয়েন্স সব কিছুতে অত কমফোর্টেবল ছিল না আর কি। সেই ভাবনা থেকে আসলে উৎসব করা, এবং এরপর সেটা যখন মানুষ খুব ভালোভাবে গ্রহণ করলো, তারপর আমার মনে হলো যে এখন তখন একটা দায় এসে পড়লো যে আচ্ছা এবার আরেকটা করি তাহলে আর কি। সেটা আসলে ওই দর্শকের যে ভালোবাসা পেয়েছি, মূলত সেই ইন্সপিরেশনই দ্বিতীয় সিনেমাটা আসলে করা, এবং এত দ্রুততম সময়ের মধ্যে করা। এত দ্রুততম সময়ের মধ্যে আমি মনে হয় না কখনো কোনো কাজ করেছি। কতদিন লাগলো ভাই একদম পোস্ট প্রোডাকশন থেকে যদি একদম সিনেমা পর্যন্ত? আসলে এটার ইনসেপশনটাই আসলে কিন্তু উৎসবের মুক্তির পরে। এটা কিন্তু আমার আগে থেকে কোনো প্ল্যান করা না। আমার আগে প্ল্যান করা আছে আরেকটা ছবি, মানে অন্য আরেকটা ছবি, আমি সেটা বহু বছর ধরে সেটা নিয়ে লেখালেখি চলছে। তো উৎসব মুক্তির মাসখানেক পর আসলে যে প্রথম এটার হলো যাচ্ছে, এরপর তাহলে আরেকটা ছবি তো বানাতে হয়, তাহলে কি করা যায়। তো তখন আমাদের যে লেখক স্বাধীন, তার সাথে একদিন কথা বলছিলাম, যে ও বললো যে ভাইয়া আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি বানাই আমরা। আচ্ছা, আমি বললাম ফ্যামিলি ফ্রেন্ডলি? আমি বললাম একই রকম, এটা কিরকম, মানে একটা তো বানালাম আর কি, তো মানুষজন কি বলবে। বলে না ভাই আরেকটা বানাই আর কি, মানুষজন আমার মনে হয় ওটা ভালোভাবে নিবে আর কি। তো আমার মাথায় ওই ইনস্ট্যান্ট আমার মাথায় আসলে, আমি বললাম আচ্ছা তাহলে ফ্যামিলি ফ্রেন্ডলি যদি ছবি বানাই, তাহলে আমরা হুমায়ুন আহমেদ স্যারের কোনো একটা কিছু করি আর কি। কারণ ওনার জিনিস তো ডেফিনেটলি মানে ফ্যামিলি ফ্রেন্ডলি তো, হ্যাঁ দেখতে কেউ দেখবে, কারণ আমরা নিজেরা সবসময় ওনার নাটক সিনেমা, হ্যাঁ হ্যাঁ সবাই তো একসাথেই দেখেছি আর কি, তাই না? তো এরপর ও এই কিছুক্ষণ উপন্যাসের কথা বললো যে আমরা এটা থেকে ভাগ করতে পারি। আমি বললাম ওকে ফাইন, চলো। তো এরপর সেটা তার মানে কি, যে আপনার মেবি জুলাই আগস্ট মাসে এটার ভাবনাটা শুরু, আচ্ছা, এবং জানুয়ারির মধ্যে আমাদের শুটিং শেষ হয়ে গেল, ফেব্রুয়ারির মধ্যে আমাদের পোস্ট প্রোডাকশনও অলমোস্ট ডান, অ্যান্ড আমরা এই যে মার্চে মুক্তি দিয়ে দিলাম আর কি। এবং লেখা শুরু হয়েছিল অগাস্ট মাস থেকে বা থেকেই, এবং সাইমালটেনিয়াসলি আমরা পোস্ট প্রোডাকশন বা প্রি প্রোডাকশনের কাজও করছিলাম, সেট নির্মাণ সহ অন্যান্য জিনিসপত্র, তো সবই একসাথে হয়েছে। এবং মানে সব থেকে ভালো ব্যাপার যেটা হয়েছে যে মানে এটা হয়ে গিয়েছে আর কি, কোনো ঝামেলা ছাড়া। মানে এটা তো সবসময় হয় না এত অল্প সময়, কিন্তু মানে এটা যেহেতু সবাই আমরা একটা ইয়েতে ছিলাম, একটা ফ্লোতে ছিলাম, এবং খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে, শেষ হয়ে গেল। আমরা সিনেমাটা কিভাবে হলো সেটা তো জানবোই একটু। যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের কথা এলোই, হুমায়ুন আহমেদ স্যারের একটা বিশাল ভক্ত আমাদের আছে,
এবং কিছু অন্ধ ভক্ত আছে। তো এই ধরনের মানুষের কোনো কিছু নির্মাণ করতে গেলে সেখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে, মানে অবশ্যই। হুমায়ুন আহমেদের চরিত্রকে আমি এরকমই দেখতে চাই, ভক্তদের অনেক সময় এরকম চাওয়া থাকে। অবশ্যই। তো সেই জায়গাটাতে রিস্কটা কেমন ছিল, আপনি সেই জায়গাটাকে কিভাবে কোপ আপ করলেন? না না, মানে অবশ্যই, কারণ মানে হুমায়ুন আহমেদ স্যারের একটা কিছু করব আর তার পাঠকরা আমাকে ছেড়ে দিবে আর কি, ক্রিটিক এটা করবে তো না তা তো অসম্ভব আর কি। এবং সেই জি। ভয় ছিল, এবং সেই ভয় মুক্তির আগের দিন পর্যন্ত ছিল আসলে আর কি। এখন গত 3 দিনে কেটে গিয়েছে। কিরকম মানে রেসপন্স পেলেন কিরকম খুবই তার ভালো, ভক্তদের? এবং আমরা তো আসলে সামাজিক মাধ্যমগুলোতে দেখছি মানুষজন বা হলের মানুষজন তাদের রিয়াকশন দিচ্ছে, এবং তাতে মনে হয়েছে যে না, সবাই স্যারের, আমিও তো স্যারের একজন ভক্ত। ভীষণ ভক্ত আর কি। জি। আমিও তো মানে চেয়েছি যেন স্যারের ভক্তরা আশাহত না হয় কোনোভাবেই আর কি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সেটার জন্য আর কি। তো কাজেই হ্যাঁ, ডেফিনেটলি খুবই খুবই ঝুঁকি ছিল, ভয়ে ছিলাম, বাট এখন মনে হচ্ছে যে না, পরিশ্রম ঠিকঠাক বোধহয় সার্থক হয়েছে, হলো। দর্শক তো বেশ ভালোভাবেই গ্রহণ করছে। ওনার উপন্যাসটার নাম তো কিছুক্ষণ জি ছিল, জি আপনি সিনেমাটার নাম বনলতা এক্সপ্রেস করেছেন, জি। নামটাতে কিছু পরিবর্তন এসছে। উপন্যাস থেকে সিনেমার ভেতরে আর কি কি পরিবর্তন এসছে, আসলে নাকি এটা হুবহু না উপন্যাসে না অ্যাডাপশন? না না না, পৃথিবীতে কখনোই এটা হয় না আর কি। মানে আপনি যদি মানে উপন্যাস বা গল্পের অ্যাডাপ্টেশন গুলো দেখেন, পৃথিবীতে কিন্তু বেশিরভাগ ছবি কিছু না কিছু থেকে অ্যাডাপ্ট করে, অলমোস্ট 80% জি। সেটা দেখবেন। এবং অস্কারেও দেখবেন যে 2 রকমের অস্কার দেওয়া হয় আর কি, মানে অরিজিনাল স্ক্রিন প্লে অ্যান্ড এবং অ্যাডাপ্টেড, অ্যাডাপশন। হ্যাঁ, স্ক্রিন প্লেতে দেওয়া হয়। বা আমাদের সত্যজিৎ কথা আমরা বলি জি। যে আপনি যখন পথের পাঁচালী পড়বেন আর তখন সেটা যখন একরকম মনে দেখবেন, হয়, জি দুটার জি মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বা পার্থক্য আছে, ইভেন জি উনি যখন রবীন্দ্রনাথের নষ্ট নীড় থেকে জি চারুলতা করলো, চারুলতা করলেন, জি উনি তো কিন্তু সেটার চেঞ্জ করে দিয়েছেন, মানে ওনার মতো করে উনি করেছেন। বর্ণনা বা করেছেন, জি। পোস্টমাস্টার, বা আপনি অপরাজিতর কথা থেকে যদি বলি, অপরাজিত মূল যেই উপন্যাসটা আপনি যদি দেখেন এবং অপরাজিত সিনেমাটা দেখেন, তাহলে হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু কিন্তু অন্যরকম লাগে, ওখানে উনি মানে মানে হয়তো দেখানি। সংযোজন বিয়োজন হ্যাঁ করেছেন হ্যাঁ, অনেক মানে কিছু, এটা জি করতেই তো হবেই জি আপনাকে, কারণ দুটো তো ভিন্ন মাধ্যম। জি সিনেমা একটা মাধ্যম, এবং বই আরেকটি হ্যাঁ হ্যাঁ, মাধ্যম, জি। উপন্যাস আরেকটা মাধ্যম আর কি। ভাইয়া, এই যে একটা ট্রেনকে একটা সেট ধরে একটা পুরো সিনেমা নির্মাণ করা অন্য অনেক দেশে হচ্ছে, কিন্তু আমাদের প্রেক্ষাপটে একটু মনে হয় চ্যালেঞ্জিং, অবশ্যই জটিল। তো অবশ্যই, ভীষণ বনলতা চ্যালেঞ্জিং। এক্সপ্রেসটা কিভাবে তৈরি করলেন, সেই সেটের গল্পটা একটু না, শুনি। অবশ্যই সেটা, এবং এটা আসলেই ভীষণ চ্যালেঞ্জিং। এটা নিয়ে আমরা মানে যখন ঠিক করেছি যে এটা আমরা বানাতে যাচ্ছি, তারপর দিন থেকেই লেখার পাশাপাশি এটাই ছিল প্রধান চিন্তা যে আচ্ছা এটা কিভাবে আমরা করব, আমরা কি রিয়েল ট্রেনে করব নাকি ট্রেনটার সেট বানাবো। আচ্ছা তো সেই জন্য আমি এটার আগেই বলে রাখি যে এটার আমাদের শিল্প নির্দেশক ছিলেন রাজীব আহমেদ ভাই, আমার উৎসবেও উনি ছিলেন, আমার কাইজারেও উনি ছিলেন, জি এবং উনি একজন অসাধারণ প্রতিভাবান শিল্প নির্দেশক। জি এটা মানে এটার যে ইঞ্জিনিয়ারিং আর কি, টেকনিক, এটা কিন্তু উনি, ওনার অবদান। কিন্তু আমরা অন্যান্য দেশে কিভাবে কাজটা করেছে আর কি, সেটা আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা মানে সেগুলোর কিন্তু বিহাইন্ড দ্য সিন ভিডিও পাওয়া যায়, যেমন ট্রেন টু বুসান, হুম 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 হুম। সেটা দেখেছি। বা ইভেন আমাদের পশ্চিমবাংলার ছবি প্রাক্তন, প্রাক্তন, জি সেটার দেখেছি। জি ইভেন আমি যোগাযোগও করার চেষ্টা করেছিলাম যে যদি প্রয়োজন হয় ওনাদের যিনি শিল্প নির্দেশক ছিলেন তার অভিজ্ঞতাটা একটু তার জানার অভিজ্ঞতাটার বিষয়, জি। জন্য দরকার হলে নিব, বাট প্রয়োজন হয়নি, বা আমরা নিজেরাই ওটা মানে সলভ করে ফেলতে পারছি। বাট আমি বলবো যে এটার কৃতিত্ব বা এটা মানে রাজীব আহমেদ ভাই, উনি অসাধারণ প্রতিভাবান একজন মানুষ। আমাদের এখানে তো যেটা বাস্তবতা, সেটা সিনেমার বাজেটের একটা বড় চ্যালেঞ্জ থাকে। জি জি, সেই ক্ষেত্রে এরকম পুরো একটা এত বড় সেট নির্মাণ করে সিনেমা তৈরি করাটা কি রিস্কি ছিল কিনা বাজেটের অবশ্যই দিক অবশ্যই থেকে অবশ্যই, চিন্তা এবং এটা করলে? সম্ভব হয়েছে যে আসলে উৎসব মানে ছবিটি হিট হয়েছে তাই। কারণ এটার মানে আপনার ইয়েতে, মানে নির্মাণে, সেট নির্মাণে কিন্তু মানে বেশ বেশ, ভালো। হ্যাঁ, এটা মানে আমরা দেখে আমার বুঝতে ক্যারিয়ারে পারছি। এত টাকা আমি মানে খরচ করি নাই, জি। মানে এই মানে এটার সেটের জন্য হ্যাঁ, যে সেটের জন্য পরিমাণ আর কি। জি কস্ট জি গিয়েছে। আমরা একটু জানি যে সিনেমার প্রথম ঝলক আমরা যেটা দেখলাম সেটা একটা মোশন ভিডিও ছিল, জি জি জি। মোশনের কাজ সেখানে এসছে। তো এই মোশনের কাজটা কি আমাদের এখানেই হলো, নাকি সেটার না জন্য না না, বাইরে যেতে এখানে হয়েছে? এখানে এখানে এবং সেটা যে করেছে আর কি, এখানে জি মজার দুটা তথ্য দেই আর কি। জি প্রথম যেটা, সেটা হচ্ছে যে তার নাম হচ্ছে রিদওয়ান। হুম হুম। সে আইবিএ তে ফার্স্ট ইয়ারে পড়ে, তার বয়স তাই? 19 বছর। আচ্ছা, এটা আমরা জানতাম না। হ্যাঁ, সে এটা করেছে। এবং আমাদের, আপনি যখন মূল ছবিটা দেখবেন সেখানে ট্রেনের অনেক এক্সটেরিয়র অনেক, শট হ্যাঁ আছে আর হ্যাঁ কি। হ্যাঁ, বা ট্রেলারেও দেখবেন যে জি টিজারে যে ট্রেনের শটগুলো দেখেছেন জি যে ব্রিজের উপর দিয়ে ট্রেন জি যাচ্ছে, জি বা জি ট্রেন
কিছুক্ষণ লিখে আসছে না যে ওই শটগুলো, এই Graphics প্রতিটা এর shot গ্রাফিক্স এটা করেছে অসাধারণ প্রতিভাবান একজন ছেলে রিয়াদ। রিয়াদ হচ্ছে আমাদের প্রধান ভিএফএক্স আর্টিস্ট ছিল, এবং সে এই এই পুরোটা এই ট্রেনের এবং সেটার নিয়ে ইয়েও আছে, মানে সেটা খুবই প্রতিভাবান একজন ছেলে, তরুণ, সে এই কাজটা, হ্যাঁ, এবং ভেরি প্যাশনেট সে, এবং এটাই আসলে আমার মনে হয়েছে যে বাংলাদেশেই তো পসিবল। আমি কিন্তু এগুলো করার জন্য, এবং কেউ তো কমপ্লেন করে নাই, সবাই হ্যাঁ হ্যাঁ পছন্দ করেছে আর কি, যেটা, এবং এটা আমি বাংলাদেশ থেকেই করেছি সবকিছু। এই জন্য হয়তো মানে বলা হয় না ডিরেক্টরকে মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি হয়তো এরকম আমাদের দেশে প্রতিভাবান মানুষ আছে, ছেলেমেয়েরা আছে প্রতিভাবান, আমরা হয়তো সুযোগটা, আমরা কিন্তু তাকে ভরসা করতে চাই না বা সুযোগটা দিতে চাই না বা খুঁজে পাই না। আপনাকে খুঁজে পেতে হবে, ভরসা করতে হবে, এবং সুযোগ বা তার সাথে কাজ করতে হবে। অবশ্যই আছে আমাদের দেশে, প্রতিভার কোনো অভাব নাই বাংলাদেশে। প্রতিভার কথা যেহেতু এলো, আমরা দেখেছি ভাই আপনি মানে অনেকজন আর্টিস্ট নিয়ে আপনি কাজ করেন। উৎসবে আমরা মোটামুটি নস্টালজিক হয়ে গিয়েছিলাম, এক সময়ের আমাদের ক্রাশ যারা, তাদের সবাইকে আমরা একসাথে দেখলাম, এবং বনলতা এক্সপ্রেসেও আমরা তাই দেখলাম যে অনেকজন আর্টিস্ট নিয়ে আপনি কাজ করেছেন। ডিরেক্টর হিসেবে ম্যানেজ করা কতটা কঠিন ছিল এতজন আর্টিস্ট? একদমই না, কখনোই এটা আমার হয়নি। আচ্ছা, মানে নেভার, কারণ ওনারা প্রত্যেকেই অত্যন্ত গুণী শিল্পী, একই সাথে অসম্ভব প্রফেশনাল, এবং একই সাথে অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, এবং আমরা এটা আসলে যখন কাজ করি আর কি, তখন আসলে এটা আসলে আমরা একটা পরিবারের মতো হয়ে যাই, এবং তারা অসম্ভব মানে সহযোগিতা করেছেন কাজের ব্যাপারে, এবং তারা প্রত্যেকেই তাদের চরিত্র নিয়েও খুব এক্সাইটেড ছিলেন আসলে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আসলে মানে অনেকজন আর্টিস্ট নিয়ে কাজ করলে, বিশেষ করে যদি এই ধরনের আর্টিস্ট হয়, শিডিউল নিয়ে, টাইম নিয়ে, অনেক কিছু নিয়ে এগুলো হয়, কিন্তু আসলে আমার কিন্তু হয় না এগুলো কিছুই আর কি। আমি তাই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আরেকটা কি, যে দেখেন যে একজন প্রফেশনাল শিল্পীকে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, সে তো চিত্রনাট্য পড়েই একটা জিনিস করতে রাজি হয়। কেউ তো আর মানে আপনি তার জোর করে কাউকে কিছু করাতে পারবেন না আর কি। তো তার চরিত্র পছন্দ হয়েছে, যে যেটা তো উনি করতে রাজি হয়েছেন, এন্ড সেভাবেই হয় আর কি। আমার কখনোই আমাকে এগুলো এই ধরনের জটিলতা না কখনোই হয়নি আর কি। মানে আমরা যদিও মানে আমরা দেখেও বুঝতে পেরেছি যে প্রত্যেকটা চরিত্র মনে হয়েছে যে তারা আসলে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে আমরা মানে একটু আলোচনা বেশি শুনেছি মোশাররফ করিমের চরিত্রটা নিয়ে। খুবই ইন্টারেস্টিং চরিত্র সবার মনে হয়েছে, বইতে পড়েও মনে হয়েছে। এই চরিত্রটা একটু বিল্ড আপের গল্পটা যদি বলতেন। এটা তো উপন্যাসে যেরকম ছিল, আমরা কিন্তু কম বেশি ওভাবেই পোট্রে করা হয়েছে, এবং মোশাররফ ভাই তো অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ মানুষ, এবং আমি খুবই আনন্দিত যে তাকে পছন্দ করছে। কিন্তু শুধু মোশাররফ ভাই আমি বলবো না, এখানে যারা আছে প্রত্যেকেই, মানে এটাও একটা খুবই একটা অভূতপূর্ব ব্যাপার। মানে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট হয়েছিলাম। আমরা প্রত্যেকেই যখন আমরা কাজটা করছি, তখন কিন্তু বোঝা যায় আর কি, মানে সবাই এখানে এত চমৎকার অভিনয় করেছে। মানে এটা আসলে, এটা শুধু আমার কথা, এটা মোশাররফ ভাই বলেছে। মানে আমরা যখন ডাবিং করছিলাম, মোশাররফ ভাই বললো যে তানিম, সবাই কিন্তু এখানে খুব ভালো করছে। হ্যাঁ, মানে প্রত্যেকেই তার জায়গায় বেস্ট আমি বলবো আর কি এখানে। এবং এটা না হলে আসলে খেয়াল রাখবেন যে কখনোই একটা ছবিতে একজন ভালো করতে পারে না আর কি। আপনার কো অ্যাক্টর যদি না থাকে, মানে আমি একজন খুব ভালো অ্যাক্টর, আপনি ভালো অ্যাক্টর না, আমরা দুজন একটা সিনে অভিনয় করছি, সেই সিন কোনোদিন ভালো হবে না। আপনাকেও ভালো অ্যাক্টর হতে হবে, ভালো অ্যাক্টিং করতে হবে, তাহলে আমারটা ভালো লাগবে দর্শকের কাছে। কিন্তু আমি যতই ভালো অ্যাক্টিং করি, আপনি যদি না করেন, লাভ নাই কিন্তু কোনো, ওই সিনটা ওটা জমবে না। তো কাজেই এখানে একটা সিনেমাতে আসলে সকলের চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সকলেই এখানে মানে অসাধারণ অভিনয় করেছে। এটা মানে আমি পার্সোনালি খুবই হ্যাপি তাদের প্রত্যেককে নিয়ে যারা এখানে কাজ করেছেন। আমরাও তাদেরকে স্ক্রিনে দেখে খুবই খুশি, মানে আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা মানে হুমায়ুন আহমেদের চরিত্র নিয়ে যে ধরনের আমরা কল্পনা করি, আমরা মনে হয় আমাদের ক্ষুধা অনেকটা আমরা মেটাতে পারছি। আমি যদিও ট্রেলার দেখেছি, সিনেমাটা এখনো দেখিনি, আশা করি সামনে দেখতেই পাবেন। একটু আমরা যদি সিনেমার মিউজিকের জায়গায় আসি, এই যে ব্যান্ড মিউজিকটার ব্যবহার, এটা কি মানে নস্টালজিয়া থেকেই?
না, শুধু নস্টালজিয়া তো আছেই একটা। আমি নিজে ব্যান্ড মিউজিকের ভীষণ ফ্যান। জি। ছোটবেলা থেকেই আমি অনেক কনসার্ট দেখেছি বা জি। গান শুনতাম, মানে ব্যান্ডের গান, হুম, হুম। এবং পরবর্তীতে আসলে আর আমার সিনেমাও আমি সব ধরনের সিনেমাই দেখতাম ছোটবেলা থেকে। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম, এখনো করি। হুম, সেটা হলিউড, বলিউড সব ধরনের ছবি আরকি। কিন্তু বলিউডে যেভাবে সংগীতের ব্যবহার, ওটা আবার আমার কখনো অত পছন্দ ছিল না। জি। যে এই গান হচ্ছে, লিপসিং করছে, নাচতেছে, হঠাৎ করে এই আছে বোম্বেতে চলে গেল সুইজারল্যান্ডে হ্যাঁ, এবং ওখানে নাচতেছে। হ্যাঁ, তো এটা আসলে আমার কাছে অতটা অ্যাট্রাকটিভ লাগতো না। কারণ হিন্দি সিনেমা দেখলে আমি সবসময় গানটা টেনে দেই টেনে আরকি। দিই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। মানে ওরকম। কিন্তু যখন আমেরিকান সিনেমা দেখতাম, সেখানে দেখতাম কিন্তু ভিন্ন। সেখানে দেখা যেত যে মানে পুরনো গান তারা ব্যবহার করছে। সেটা মার্টিন স্করসেসের ছবিই বলেন, আপনি ডিপার্টেড এ দেখবেন যে মিউজিক সেখানে ইটসেলফ একটা ফ্লয়েডের ক্যারেক্টার হয়ে গান ওঠে। হ্যাঁ। ওখানে ধরেন ব্যবহার জি, হচ্ছে, বা আপনি স্ট্রেঞ্জার থিংস যে জি, সিরিজ, জি, যে ওখানে দেখবেন যে কত গান, জি। মানে কেট বুশের গান তো মানে পৃথিবী মানে ইয়ে হয়ে গেল। মানে এইগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে। ইন্সপায়ার জি, করেছে যে আচ্ছা আমিও তো তাহলে এই আমাদের তো ব্যান্ড সঙ্গীত তো আমাদের গর্ব, জি, আমাদের সম্পদ। জি, আমিও তো এগুলোকে আমার ছবিতে ব্যবহার জি। করতে পারি। সেই ভাবনা থেকেই আসলে এটা ব্যান্ড সঙ্গীতগুলো হ্যাঁ, এসেছে নির্বাচন আরকি। এটা করা হয়েছে। জি, জি, জি। একটু তবে সিনেমা এখানে তো বলে রাখি, এবার জি, কিন্তু শুধু ব্যান্ড সঙ্গীত না, এবার কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতও জি, ব্যবহার জি। করেছি। এটা আমরা দেখেছি। আমরা একটু একটু সিনেমার দিকে আসি রিলিজের পরে। ঈদে সিনেমাটা রিলিজ হলো। একই সময় আরো অনেকগুলো সিনেমা আমাদের রিলিজ হয়েছে। আ আ শাকিব খানের সিনেমা রিলিজ হয়েছে, সিয়াম আহমেদের হয়েছে, ওদিকে রায়হান রাফির জি, হয়েছে। জি। কোনো কারণে কি মনে হয়েছে যে এখন ভয় লেগেছে কিনা যে এতগুলো সিনেমার সাথে আমি না, না, আমার একটা ভালো পারিবারিক লেগেছে। সিনেমা না, দিচ্ছি? না, না, আমার ভালো লেগেছে। কারণ দর্শক তো বিভিন্ন ধরনের, জি। এবং দর্শকের কাছে যখন অপশন থাকবে, বা হুম, দর্শক হুম। তো সব ধরনের ছবি দেখতে চায় জি, আমার কাছে মনে হয়েছে। এবং এটা বরঞ্চ আমার কাছে ভালো লেগেছে প্রতিটা ছবি। আমি তো প্রতিটা ছবিরই টিজার, ট্রেলার বা গান সেগুলো ফলো করেছি, এবং জি। অসাধারণ। সবকিছু মিলিয়ে হ্যাঁ, একটা হ্যাঁ, মানে উৎসব হয়েছে। ডেফিনিটলি, এবং এটা যে কত ভালো ব্যাপার, আমার কাছে মনে হয় যে এটা বাংলা সিনেমার একটা নতুন সময়ে আমরা এসেছি আরকি। এবং আমাদের ইন্ডাস্ট্রিটা তো ছোট, এখানে জি, আমরা সবাই সবাইকে কম বেশি চিনি, এবং জি। এটা এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আরকি। এবং প্রতিটা ছবির প্রতি আমার শুভকামনা থাকবে জি। সবসময়। ইন্ডাস্ট্রি কথা যেহেতু এলো, নির্মাতারা তো চেষ্টা করছেন। আমাদের ভীষণ ভালো, ভালো সিনেমা হচ্ছে। শুধু সিনেমা হলেই না, আমরা এবার বেশ কিছু ওয়েব ফিল্ম দেখলাম ঈদে রিলিজ হলো। জি, জি। খুব ভালো ওয়েব জি, ফিল্ম জি। হয়েছে। কিন্তু নির্মাতাদের দিক থেকে চেষ্টা থাকলেও সিনেমাটা দেখানোর ক্ষেত্রে, হলের ক্ষেত্রে আমাদের একটা সিনেমা হলের একটা জটিলতা আছে। ঢাকায় যারা আছেন তারা তো হুম। পাচ্ছেন দেখতে। ঢাকার বাইরে আপনাদের জন্য রিচ করাটা কতটা কঠিন? আপনার সিনেমাটা দেখানো কতটা কঠিন? আমাদের আসলে সিনেমা হলের আসলেই বিরাট সংকট আছে আরকি। জি, মানে আমাদের বাংলাদেশে আমরা 18-20 কোটি মানুষ কম বেশি আরকি। তো আসলে একই দিনে সিনেমা দেখতে পারে, যদি সব হলেও আপনার ছবি চলে, জি। তাহলেও তো 1 লাখ লোক কিন্তু দেখতে দেখতে পারবে পারবে না। না। জি, মানে দেখতে কষ্ট হবে আরকি। হুম, আবার আপনাকে একটা উদাহরণ দেই, ধরেন 'বাহুবলী জি, 2' যখন মুক্তি পেল, জি, ১ম দিনে ওটা 1 কোটি মানুষ দেখছে ইন্ডিয়াতে। জি। কারণ তাদের সেই অবকাঠামো সেই আছে, পরিমাণ হল রয়েছে। জি। সেই হল আছে। আমাদের তো সেটা নাই। হুম। এবং একসময় অনেক হল ছিল, আমরা সবাই জানি। কিন্তু যেহেতু সিনেমা বা মানে মানে নির্মাণ চলছিল কমে না কমে সেজন্য হ্যাঁ, গিয়েছে, তো নির্মিত হচ্ছিল হলগুলো না। আস্তে আস্তে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে। এখন যদি সিনেমা নির্মাণ বাড়ে, দেখবেন আবার হলও বেড়ে যাবে। এটা তো অনেক এখন জায়গায় এটার বাড়ছে। চিটাগং অর্থনীতিটা এ মনে তো হয় ২ টো এরকমই আর কি। সিনেপ্লেক্স হয়েছে। অবশ্যই, হ্যাঁ, জি, হ্যাঁ। বাড়ছে। বাট নতুন সিনেপ্লেক্স হয়েছে হুম, বা হুম, ইয়ে হুম। হয়েছে, কিন্তু এটা যত আমাদের সিনেমা নির্মাণের পরিমাণ বাড়বে, সিনেমা হলও আনুপাতিক হারে বাড়বে। এটাই নিয়ম। সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে অপেক্ষা হবে। করতেই হবে, আপনাদের এবং হয়তো আমাদেরকে আরেকটু আসলে স্ট্রাগল মানে করতে আপনি হবে। ছবি না বানালে, মানে বেশি বেশি করে, জি। এটার কিন্তু কোনো সমাধান নাই। আপনি কাকে দোষ দিবেন? কিন্তু সিনেমা হল যে বাড়ার কথা বলছেন, মানুষ তো এখন ভীষণভাবে মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে, নেটফ্লিক্সে, হইচইতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় সিনেমা হল বানালে সেটা আর কতদিন সাস্টেইন করবে? এটা কিন্তু যখন মানে ১ম টেলিভিশন আসলো, তখন থেকেই মানুষ এটা বলে যাচ্ছে যে আচ্ছা, এখন তো টিভি চলে আসছে, এখন কি সিনেমা হলে গিয়ে মানুষ দেখবে? জি, এরপরে এরপরে যখন স্যাটেলাইট টেলিভিশন আসলো, তখনও জি, মানুষ বলল, আচ্ছা এখন কি মানুষ দেখবে? এরপরে যখন কম্পিউটার, ভিসিডি, ডিভিডি, জি, হ্যাঁ, এরপরে এখন চলে আসলো ইন্টারনেট, জি, এরপরে জি। তখন বারবার এইটা, কিন্তু সিনেমা কিন্তু টিকে গিয়েছে। কি মনে হয় ভাইয়া কেন সিনেমা হলে মানুষ তবুও যাচ্ছে? এই যে এখনই দেখেন সিনেমা হলে শুধু তো আমার ছবির টিকিট পাচ্ছেন এরকম না, সব ছবিরই অনেক কিন্তু সিনেমারই হ্যাঁ, সংকট চলছে হাউসফুল আরকি। হচ্ছে। মানে জি, তাই না? জি। তো তার মানে কি, মানুষ আসলে সিনেমা একসাথে বসে মানে বড় বড় স্ক্রিনে পর্দায় দেখতে চায়। এটা দেখতে চায় আরকি। যে এটাই আমার কাছে মনে হয় যে ওখানে যে ম্যাজিকটা আছে আরকি, জি, সেটা নিশ্চিতভাবেই মানুষকে এখনো সেই আবেদনটা আছে সিনেমার। এবং এটা এত সহজ না আসলে সেই আবেদন থেকে
বের হয়ে আসে। বের হয়ে যাবে। ধরেন এখন ভিডিও গেমসও কিন্তু মানে অনেক পপুলার আর কি, মানে সেটার মধ্যেও কিন্তু একটা গল্প থাকে, জি জি সেটাও জি হ্যাঁ, তো মোর ইন্টারঅ্যাক্টিভ আর কি, সেই গল্পে আপনিই হিরো। জি তো তারপরেও তো সিনেমা দেখছি আমরা আর জি। কি। আমরা আসলে চাই সব সময় যে সিনেমা হলে গিয়ে সিনেমা সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে এবং করতে সিনেমা সামনের দিনে দেখার একটা দেখেন যে বিষয় আছে। ভিআর আসছে, জি ভিআর জি এআর জি জি টেকনোলজি, এয়ার হ্যাঁ আসছে সে জি অলরেডি চলে এসছে, বা সামনে আরো হয়তো এটা ইয়ে হবে, জি তখনও কিন্তু এই প্রশ্ন আসবে যে সিনেমা হলে গিয়ে কি লোকে দেখবে। আমি অপেক্ষা করছি, কিন্তু আমার মনে হয় যে দেখবে। দেখবে। ভাইয়া ম্যাজিকের কথা যেহেতু বললেন, কেন মনে হলো যে আপনি একজন সিনেমা নির্মাতা হবেন? মানে একটু আপনার ব্যক্তিগত বিষয় যদি জানতে চাই, ম্যাজিকটা কোথায় কাজ করেছিল? এটা আসলে আমি যখন প্রথম সিনেমা হলে সিনেমা দেখি জি 7-8 বছর বয়সে আমার মনে হয়, তখন এত জি বড় পর্দায় এত বড় মানুষ, জি মানে আমি তো আগে কখনো দেখিনি আর কি, হুম, টিভিতে দেখেছি, কিন্তু গিয়ে আমি ছোট তো ভয় পেয়ে, আমি এটা কি, জি আমি মুগ্ধ হয়ে যাই আর কি জি প্রথম যখন এটা দেখি আর কি। হ্যাঁ এবং সিনেমা বানানোর ইচ্ছা আসলে, ওই আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম, হুম, ভীষণ পছন্দ করতাম স্কুলে থাকতে, বা টুকটাক মানে যখন রোমান হলিডে আমার খুব প্রিয় ছবি ছিল হুম, হুম, হুম। ওটা। এরকম অনেক ছবি দেখে আসলে আমার মনে হয়েছে যে আমি, আমিও হ্যাঁ নির্মাণ করতে চাই। আমিও নির্মাণ করতে চাই, কিন্তু প্রথম দিকে আসলে আমার ইচ্ছে ছিল যে আমি সাংবাদিক হব। আচ্ছা হ্যাঁ, ইভেন আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে আরেকটু হলে ভর্তিও হয়ে যেতাম আর কি, আচ্ছা মানে কিন্তু পরে যাই হোক অন্য, আমি হুম হুম সমাজবিজ্ঞানে পড়াশোনা করি। ও আপনি সমাজ বিজ্ঞানে পড়াশোনা করে সিনেমা নির্মাতা হলেন কিরকম করে সেটা একটু হ্যাঁ, বলুন তো তো ভাইয়া। তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদের সাথেও আমি কিছুদিন যুক্ত ছিলাম, আচ্ছা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর হুম হুম আমার মাথায় প্রথম মনে হলো যে আচ্ছা, আমি সাংবাদিক না, আমি ফিল্ম মেকার হব আর কি। আচ্ছা আর সিনেমা আমি ভীষণ ভীষণ পছন্দ করতাম, মানে একদম ছোটবেলা থেকে দেখতে আর কি, মানে অসংখ্য আমি মানে সবসময় ছবি দেখতাম। তো সেখান থেকেই আসলে মানে সেই প্রচেষ্টা শুরু, জি আমি শর্ট ফিল্ম বানাই বা হুম অন্যান্য যেভাবে হয় আর কি। হুম হুম। And কিন্তু অনেক সময় তো সিনেমা দেখে মানে ছোটবেলায় যেটা হয় আমরা কল্পনা করি যে আমি সিনেমার নায়ক হব কিংবা নায়িকা হব, আপনার কেন মনে হলো নির্মাতা হব? এটা না, আমার সাথে কখনোই মনে হয় না যে সিনেমার মানে সামনে থাকবো আর কি। কারণ বুঝতে আমার পেরেছি। কাছে সবসময় মনে হয়েছে সিনেমাটা কিভাবে বানানো হয়, বা হুম হুম বা আমার মনে আছে যখন আমি সত্যজিৎ রায়েরও খুব ফ্যান, আচ্ছা এবং মানে আমার প্রথম সিনেমা নিয়ে বই বোধহয় উনারই একটা বই, বিষয় চলচ্চিত্র। হ্যাঁ বিষয় হ্যাঁ, হ্যাঁ। চলচ্চিত্র জি তো এগুলো পড়ে, বা উনার যে বায়োগ্রাফিক্যাল বইগুলো হুম আছে, হুম যে মাই ইয়ার সুইট অপু এবং আরো, এগুলো পড়ে ও মানে, বা বিভিন্ন দেশের পরিচালকদের অভিজ্ঞতা, এগুলো আমাকে আকর্ষণ ইন্সপায়ার করতো। করেছে হ্যাঁ, হ্যাঁ, ভীষণ। হ্যাঁ। আর একটু লেখালেখি করার প্রথম দিকে ভেবেছিলাম যে একটু টুকটাক মানে লেখালেখি, ওই সব মিলিয়েই আর কি, যে আমি কখনোই সামনে আসতে চাইনি আর কি। এখন যেহেতু মানে মাত্র আজকে 4 দিন হয়েছে, বলা খুব কঠিন, তবুও একটু মানে একটু জানতে চাই যে উৎসব নাকি বনলতা এক্সপ্রেস, কোনটার রেসপন্স আপনি বেশি ভালো পেলেন এখন পর্যন্ত? এটা তো বলা, উৎসবের যে রেসপন্স পেয়েছি এটা তো অসাধারণ, অপ্রত্যাশিত ছিল। জি এবারও খুব ভালো পাচ্ছি, এটা হুম তুলনা হুম। করাটা আসলে এখন মুশকিল আর খুব কি। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে মুশকিল কারণ হবে। দুইটা একদম আলাদা হ্যাঁ, দু হ্যাঁ, জি, রকমের জি, গল্প, জি, সেটা জি, জি। আমরা জানি। একটু সবার শেষে জানতে চাই যে আপনার ঈদ কেমন গেল? নিশ্চয়ই সিনেমা নিয়ে আপনি ব্যস্ত, পরিবারকে তবুও সময় দেওয়া হলো কিনা? আপনার পরিবারে যারা আছেন তারা কি সিনেমাটা দেখলো কিনা বনলতা এক্সপ্রেস? প্রথম দিনই আমি, আমার ওয়াইফ, জি চঞ্চল ভাই, জি চঞ্চল চৌধুরী, জি তার ওয়াইফ, জি বাচ্চা, এবং আমার কলিগ আরেকজন ডিরেক্টর জি এবং আমার ছবির এডিটর জি সালেহ সোবান, অনিম এবং হুম হুম তার ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে দেখলেন একসাথে ফার্স্ট শোটা দেখেছিলাম, এটা ঈদের দিন। জি এরপর থেকে তো আসলে বিভিন্ন হলে আমরা যাচ্ছি, ঘুরছি, এভাবেই তো ঈদটা, আমাদের ঈদ তো আসলে সিনেমা হলে হলে কেটে যাচ্ছে। আরো অসংখ্য ঈদ সিনেমা হলে কাটুক। ভাই একটু মানে একটু যদি লাস্ট কোশ্চেন আমাকে বলতেন জি। যে ভবিষ্যতে কি পারিবারিক সিনেমায় আমরা দেখবো নাকি একটু অন্য প্যাটার্নের না, সিনেমা না, না, বানানোর মানে ইচ্ছে এটা এটা আছে? এটা এটা আমার মনে হয় না যে আমি সবসময় পারিবারিক সিনেমা বানাবো, কারণ আমি আচ্ছা নিজে সব ধরনের সিনেমা আমার দেখি ভালো লাগে আর দেখা কি। হয় সেটা জি সেটা হরর হতে পারে, হুম সাইফাই হতে পারে, হুম অ্যাডভেঞ্চার ফিল্ম হতে পারে, সেটা মানে হয়তো মানে নানা রকম ছবি হতে জি পারে, অ্যাকশন ফিল্ম হতে হুম পারে, হুম মানে আমার কিন্তু সবই আমার বানানোর ইচ্ছে আছে আর কি। আচ্ছা মানে তবে একটা জিনিস হচ্ছে যে আমি এমন কিছু বানাতে চাই না যেটা মানুষকে আনকমফোর্টেবল করে তুলবে আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য শুভকামনা রইল বনলতা জি। এক্সপ্রেসের জন্য। আমি অপেক্ষা করছি কবে আমি টিকিট পাবো এবং সিনেমাটা দেখবো। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বনলতা এক্সপ্রেসের নির্মাতা প্রযোজক তানিম নূরের সাথে। আমাদের এই সিনেমা নিয়ে অনেক কৌতূহল ছিল, এই ট্রেন্ড নিয়ে অনেক কৌতূহল ছিল, আমরা জানার চেষ্টা করলাম সেগুলো। আমার মতো যারা এখনো সিনেমাটা দেখতে পারেননি তারা চেষ্টা করতে থাকুন। আমি যতদূর জানি প্রতিনিয়ত সিনেমার সংখ্যা বাড়ানো হচ্ছে দর্শকের চাহিদা অনুযায়ী। চেষ্টা করলে নিশ্চয়ই আগামী 2-3 দিনের মধ্যে আমরা সবাই দেখে ফেলতে পারবো। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।